নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলার খবর কি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। শুরুতেই টুলু মণ্ডলের খবর আপনাদের সামনে রাখবো। এতক্ষণে আপনারা জানতে পেরে গেছেন যে টুলু মণ্ডলকে, তার পরিচয়টা কি। তারই বিপুল সম্পত্তির হদিশ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে বললেন, টুলু মণ্ডলের এই যে ফুলে ফেপে ওঠা তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূলত মদতে। আর অন্যদিকে তার কত পরিমাণ সম্পত্তি রয়েছে তারও একটা খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। টুলু মণ্ডল এখন সব থেকে আলোচিত নাম। সেই টুলু মণ্ডলের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আজ খোদ মুখ্যমন্ত্রী যে হিসাব দিয়েছেন টুলু মণ্ডলের ফ্রিজ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তার 93 কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ছিল, সেটি ফ্রিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে 53 লক্ষ টাকা নগদ গয়না উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে 268 গ্রাম সোনার গয়না, 400 গ্রাম রূপো এবং 23 গ্রামের প্লাটিনাম। এই দালিল্লা ভবন গতকাল পুলিশ রেড করে বিভিন্ন জায়গায় 21টি প্রপার্টি সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে 300 বিঘার বেশি জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার রয়েছে 2টি পেট্রোল পাম্প, একটা ইটভাটা এবং একটা পার্কিং। এছাড়াও যেটা বলা হচ্ছে প্রায় 83টি ট্রাক ও ডাম্পার রয়েছে টুলু মণ্ডলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। ছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম পার্ক, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। আমরা 21টা প্রপার্টি পেয়েছি, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টি স্টোন মাইন, 2টো ক্রাশার। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যে আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি। তার সম্পত্তির বহর এই মুহূর্তে কিন্তু অনেকেই অবাক হচ্ছেন, বিস্মিত হচ্ছেন। সিউড়ি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। মোহাম্মদ মসিরুদ্দিন মণ্ডল অর্থাৎ টুলু মণ্ডলের দাদা ওরফে নাজিমুদ্দিনের দাদা, তার বাড়িতেও আধিকারিকরা তারা গিয়েছিলেন পুলিশের। এবং শুধু তাই নয়, একই সঙ্গে টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ রয়েছে, যার মধ্যে রয়েছেন তার ম্যানেজার এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, তারও 2 ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন আধিকারিকরা। টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে এবার যে তদন্ত শুরু হয়েছে, তারই রেস ধরে কিন্তু যে বিভিন্ন জায়গায় জেলা পুলিশের অভিযান চলছে। আজ তার 3য় দিন, আর 3য় দিনে একাধিক জায়গাতে এরকম অভিযান হলো। টুলু মণ্ডলের দাদার বাড়ি সিউড়ি চুরিপাড়ায়, সেখানে কিন্তু পুলিশের অভিযান চলছে। পুলিশ তল্লাশি করছে, সমস্ত নথি খতিয়ে দেখছে এখনো পর্যন্ত। অন্যদিকে আজ দুপুরে তার ভাগ্নে আপেল মোর্তাজা, তার বাড়িতেও কিন্তু জেলা পুলিশের একটি টিম যায়। সেখানে প্রায় 3 ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান করে, তারপর তার বাড়ি থেকে বেরিয়ে যায়। এই আপেল মোর্তাজার বাড়িও কিন্তু সিউড়ি চুরিপাড়ায়, তিনিও একজন পাথর ব্যবসায়ী। অন্যদিকে টুলু মণ্ডলের কর্মচারী, তার বাড়িতেও কিন্তু সেকেন্ডা গ্রামে সেখানে অভিযান চালানো। সোৎসাল, সেখানেও টুলু মণ্ডলের এক আত্মীয়র বাড়িতে অভিযান চালানো হয়েছে। ডেউচাতে সেখানেও রয়েছে পুলিশের টিম। ভারকাটা, সেখানে আরেক পাথর ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু অভিযান চলে, তদন্ত প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে দিনভর আজকে বীরভূম জেলা পুলিশের টিম 7 থেকে 8টি জায়গায় কিন্তু এই তদন্ত চলে। বিভিন্ন জায়গাতে নথিপত্র খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে কয়েকটি জায়গা থেকে পুলিশ বেরিয়েও গিয়েছেন তাদের কাজ শেষ করে, কিন্তু এখনো পর্যন্ত একাধিক জায়গা যেগুলিতে দুপুর থেকে বা সকাল থেকে অভিযান শুরু হয়েছে, সেখানে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। পাক জঙ্গি হামিম মণ্ডলকে তাকে গ্রেফতার করা হয়েছে বর্ধমান থেকে।
তার নাকি ছক ছিল মুখ্যমন্ত্রীকে নিকেশ করবার, এবং সব থেকে বড় বিষয় আপনাদেরকে জানাই, গোটা অপারেশনটাই নাকি নিয়ন্ত্রণ করা হচ্ছিল কাশ্মীর থেকে। এমনকি গত 9 জুলাই থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কোথায় কোথায় গিয়েছেন সমস্ত তথ্য নাকি জোগাড় করে কাশ্মীরে পাঠানো হচ্ছিল। কি ভয়ঙ্কর তথ্যগুলো সামনে উঠে আসে, যদিও গোটা ঘটনার নেপথ্যে এসটিএফ তাদেরই সাফল্য, গ্রেফতার করা হয়েছে এই হামিমকে। বর্ধমান থেকে গ্রেপ্তার জেইশ জঙ্গি হামিম এবং তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল পুলিশের এসটিএফ এবং বর্ধমান থানার পুলিশ আধিকারিকদের হাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়েতে হামলা চালানোর পাশাপাশি রাজ্যের একাধিক নেতা নেতৃত্ব তাদেরকেও রেকি করছিল এই হামিম, এবং তার পাশাপাশি বিভিন্ন যে দ্রষ্টব্য স্থান রয়েছে সেই দ্রষ্টব্য স্থানগুলোর লোকেশন এবং তাদের যে বাউন্ডারি সেই সমস্ত কিছু রেকি করে এই হামিম, এবং তাকেই আজকে বর্ধমান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বেঙ্গল পুলিশের এসটিএফ তারা যৌথভাবে সেখানে অভিযান চালায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একাধিক মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলোর ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় সেই মোবাইলগুলোকে ফরেন্সিকেও পাঠাতে চান তদন্তকারী আধিকারিকরা। আমার লাঠিয়া পর ওনার হামিমের জন্মস্থান ওই কলকাতায়, ওনার বিয়ে দিয়ে ওনার আব্বার মানে মনিরুদ্দিনের বিয়ে দিয়েছি চলে গিয়েছে, তার স্ত্রীকে দিয়ে কলকাতা হাওড়ায় থাকে। তো ও ওই সার্ভিসে পড়াশোনা করতো, ওইখান থেকে কী করতো কী করে বলবো আমি এখন, বা ওর বাবার সঙ্গে ব্যবসা করতো না, এখানে আসলে ভোটে এসেছিল, ভোট দিয়ে আবার চলে গিয়ে। আমার মেজদার ছেলে, ও ডকুমেন্টস সমস্ত কিছু এখানেই, ভোটার কার্ডও এখানে আছে, ভোটও দিয়ে গেছে। জঙ্গি যেটা বলছে একদমই ভুল, জঙ্গি নয়, পড়াশোনার সঙ্গে যুক্ত প্লাস নিজের কাজের সঙ্গে যুক্ত আছে। ওর বাবার সঙ্গে বিজনেস। কোথায় বিজনেস? কলকাতা। এখানে যাতায়াত ও খুব কম, কর্মসূত্রে ওখানেই থাকে, পরব হলে আসা যাওয়া। কেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতাদের উপর নজরদারি, হামলার কি বড়সড় ছক, সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এমনকি পাকিস্তানের বিভিন্ন যে জঙ্গি মাস্টার মাইন্ডরা রয়েছে তাদের সাথেও তার কানেকশন পাওয়া গেছে, যেটা তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। এবং জেইশের কি টার্গেট এবার বাংলার মুখ্যমন্ত্রী, তা নিয়ে কিন্তু তদন্ত করছেন এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, বর্ধমান। জেইশের লোন উলফ কায়দায় কার্যত হামলা চালাতে ওস্তাদ ছিল এই হামিম, এবং আরও তথ্য উঠে আসছে নিজের আত্মপরিচয় গোপন করবার জন্য নাকি বিভিন্ন সময় সঠিক ঠিকানা না দিয়ে ডেলিভারি নিত এই হামিম। তাই নয়, একই সঙ্গে এ তথ্যও সামনে এসেছে যে বিভিন্ন দেশে দেশে ঘুরে প্রশিক্ষণও নাকি নিয়েছে এই পাক জঙ্গি। এই হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে এসটিএফ এর গোয়েন্দারা। এর পাশাপাশি সেন্ট্রাল আইবির গোয়েন্দারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই যে সাজ্জাদ ভাটি গ্যাং, এই সাজ্জাদ ভাটি গ্যাংয়ের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া নয়, এই বাংলায় হামলা নাশকতা চালানোর পরিকল্পনা করছিল এই হামিম মণ্ডল। হামিম এখানে থাকবে, এখানেই প্ল্যান করবে, এই শহর কলকাতা বা এই রাজ্যেই নাশকতা চালাবে, এবং তার সেই নাশকতার স্টাইল হবে লোন উলফ। অর্থাৎ এই লোন উলফ নাশকতা কিন্তু প্রথম সামনে নিয়ে আসে আইসিস। জঙ্গিরা কোনো একটা বড় জমায়েতে একা প্রচণ্ড স্পিডে কোনো গাড়ি নিয়ে ঢুকে যেত, প্রচুর মানুষ মারা যেত, বা কোনো জমায়েতে ব্রাশ ফায়ারিং করে একসঙ্গে অনেক মানুষকে মেরে দেওয়া, এই ধরনের লোন উলফ কায়দায় হামলা চালানোর একটা পরিকল্পনা করেছিল। অনলাইনে সেই প্রশিক্ষণ আসতো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান থেকে, তাকে ফান্ডিংও করা হয়েছিল। তবে এই হামিম মণ্ডল এ কিন্তু নিজের বর্ধমানের যেখান থেকে গ্রেপ্তার হয়েছে সেই অ্যাড্রেসটা লুকিয়ে রাখতে অনেকভাবে চেষ্টা করেছিল। তার কারণ কোনো অনলাইনে কোনো জিনিস অর্ডার দিলে এই যে রেনেসা আবাসন, এই রেনেসা আবাসনের অ্যাড্রেস দিত না, অন্য জায়গা থেকে ডেলিভারি নিত। অর্থাৎ এই হামিম অন্য রাজ্যে নয়, এই রাজ্যেই নাশকতা, এই রাজ্যেই একটা বড় ধরনের অ্যাটাক করার পরিকল্পনা করেছিল। অন্তত গোয়েন্দা সূত্রে সেটাই জানা যাচ্ছে। যে ফোন উদ্ধার হয়েছে সেগুলোকে যেমন খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি আরও যে সমস্ত ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হবে। মূলত কাদের সাথে যোগাযোগ, কোন কোন অ্যাপের মাধ্যমে যোগাযোগ, সেগুলো কিন্তু এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা দেখছেন। তার কারণ অধিকাংশ সময় এর আগেও যখন এই ধরনের গ্রেপ্তারি হয়েছিল সেই সময় দেখা গেছিল যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করেছে বাইরের বিভিন্ন দেশের সাথে, এবং সেখানে কাদের নাম উঠে আসে এবং বিশেষত এই রাজ্যের বা এই জেলার কাদের সাথে সে যোগাযোগ করেছিল সেগুলোকেও
কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। 14 দিনের যে পুলিশি হেফাজত, সেই পুলিশি হেফাজত তারা পেয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে কী ধরনের কাজ তারা এখানে করতে চেয়েছিল এবং যে ভিআইপি সিকিউরিটি প্রোটোকলের কথা বলা হয়েছিল কেনই বা তার উপর নজরদারি, সেই সমস্ত বিষয় কিন্তু একাধিক যে ধোঁয়াশা রয়েছে বা যে ডাউটস রয়েছে সেগুলোকেই কিন্তু ক্লিয়ার করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। বর্ধমান থানার আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ভিতরে বসে রয়েছেন এবং একাধিক অ্যাপের নাম উঠে এসেছে, যে অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু নিজেদের আইডি লুকিয়ে ফোন করা যায় বা নিজেদের ফোন নাম্বার লুকিয়ে ফোন করা যায়। এই ধরনের যে অ্যাপ, সেই অ্যাপের ব্যবহার করা হয়েছিল এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। রিপাবলিক বাংলা। ব্যবসায়ী পবন কুমার ধুতের বাড়িতেই পৌঁছে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু কে এই পবন কুমার? তিনি আবার সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ। তার বাড়িতে পৌঁছে যাওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে যেমনটা জানতে পারা গিয়েছে, ওয়ার্ড্রপের চাবি না পাওয়ার কারণে চাবিওয়ালাকেও ডেকে পাঠানো হয়েছিল ওই বাড়িতে। শুক্রবার সকাল 6টা থেকে বড়সড় তল্লাশি অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী পবন কুমার ধুতের সল্টলেক সিএফ ব্লকের যে বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যান তারা। এর ছাড়াও ইডির বেশ কয়েকটা টিম এই পবন কুমার ধুত তার যে অফিস রয়েছে কলকাতায় সেখানেও হানা দেয়। যেটা জানা গেছে যে ইতিমধ্যেই এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইসিআর রেজিস্টার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সব্যসাচী দত্ত, যিনি ইতিমধ্যেই পিসিতে রয়েছেন, তার কাছ থেকে প্রচুর সোনা উদ্ধার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ এবং ইতিমধ্যে প্রায় 7 কেজির বেশি সোনা উদ্ধার হয়েছিল তার বাড়ি ও তার বান্ধবীর বাড়ি থেকে। এই মামলা তদন্ত নামেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেখা যাচ্ছে যে এই পবন কুমার ধুত, যার মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন এই সব্যসাচী দত্ত, সব্যসাচী দত্তের সাথে এই পবন কুমার ধুতের অ্যাকাউন্টে প্রচুর টাকা ট্রানজাকশন রয়েছে। এই সংক্রান্ত বিষয় জানার জন্যই আজ সকাল থেকে সিএফ 388 পবন কুমার ধুতের যে বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকেরা। সেখান থেকে প্রচুর নথি উদ্ধার করেছে তারা। সিএফ ব্লকের যে ওই ব্যবসায়ীর বাড়ি, সেখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড্রপ ছিল যে যার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই চাবিওয়ালাকে ডাকা হয়, সেগুলোকে ভাঙা হয় এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং এই সব্যসাচী দত্তের সাথে এই যে ব্যবসায়ীর যোগ কি কি বিষয় নিয়ে ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে তারা। ইতিমধ্যেই যে নথি এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে কত টাকা তিনি সব্যসাচী দত্তের কাছ থেকে নিয়েছিলেন বা তিনি এই টাকাগুলো বিদেশে পাচার করেছেন। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। এবার পিংলার খবর আপনাদের সামনে রাখি। পিংলায় কি ঘটেছে? পিংলায় সেখানে তৃণমূলের যে কার্যালয় ছিল সেই কার্যালয় থেকে উদ্ধার হলো বোমা। ভাবা যায়, তৃণমূলের কার্যালয় এবং সেখান থেকে তৃণমূলের কোনো পতাকা না উদ্ধার হয়ে হলো কি উদ্ধার? বোমা। আর একই সঙ্গে সেখানে নাকি আরও বেশ কিছু সরকারি ত্রিপলও পাওয়া গিয়েছে, এমনটাও দাবি করতে শোনা যায়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে শুধুমাত্র এই কার্যালয় নয়, আশপাশে আরও বেশ কিছু তৃণমূলের যেই সকল পার্টি অফিসগুলো রয়েছে সেইখানে গেলেও নাকি পাওয়া যাবে একই রকমের বেশ কিছু সামগ্রী। পিংলার মালিকগ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বোমা ও আমফানের ত্রাণ সামগ্রী। শুক্রবার বিকেল নাগাদ পিংলার মালিকগ্রাম বাজারের বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা যখন পার্টি অফিসের ভেতরে তালা খুলে ভেতরে ঢোকে, তখনই কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায় বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে। একে একে সারি সারি সাজানো রয়েছে আমফানের সেই যে সামগ্রী, ত্রিপল থেকে শুরু করে বিভিন্ন রকমের কম্বল থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। পরে যখন একে একে যখন দরজা খোলা হয় তখন ভিতরে ঢুকতেই আরও চক্ষু চড়ক গাছ হয়। দেখা যায় উদ্ধার হয় সাদা থান, সিরিঞ্জ এবং কিছু কীটনাশক ঔষধের বোতল। পাশাপাশি পাশেই একটি কোনায় ডাব্বার মধ্য থেকে উদ্ধার হয় 3টি বোমা। আজকে সব মরণোত্তর ছিল, প্লাস কীটনাশক ঔষধ, যাতে 4 তারিখের পরে সমস্ত পাবলিকের উপর সিরিঞ্জ দিয়ে ওটা পুশ করত, মানুষকে জীবনের মতো পঙ্গু করার জন্য তার পরিকল্পনা ছিল। এবং প্রচণ্ড সাদা থান, শাড়ি, ত্রিপল এবং বোম এবং গোটা পিংলা সন্ত্রাস চালাত।
এখানকার টিএমসি লিডাররা। বোম 5-7টার মতো পাওয়া গেছে, কুড়ার বস্তার ভেতরে ছিল। তারপরে খবর দেওয়া হয় পিংলা থানায়। পিংলা থানার পুলিশ এসে বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কিন্তু উদ্ধার করে। তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছে। 4 তারিখের পর কিন্তু এই দলীয় কার্যালয়টি, তৃণমূল কংগ্রেসের এই দলীয় কার্যালয়টি তালাবন্ধ ছিল। তারা আগে থেকেই মজুত করে রেখেছিল। ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারও করতে হবে, এমনটাই কিন্তু দাবি তুলেছেন বিজেপি নেতৃত্বরা। পিংলা থেকে শশাঙ্ক, রিপাবলিক বাংলা। রাত পোহালেই একটা ভালো খবর। কি সেই খবর? 1 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকেই কলকাতার স্কুলগুলোতে সেখানে মিলছে ইসকনের মিড ডে মিল। ইসকনের মিড ডে মিল, যে মিড ডে মিলের জন্য আলিপুরে সেখানে সুবিশাল রান্নাঘরের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ রান্নাঘর তৈরি করা হয়েছে। আর অন্যদিকে এই ক্ষুদে পড়ুয়াদের অর্থাৎ প্রাইমারি সেকশনের যারা পড়ুয়ারা রয়েছে তাদের পুষ্টির কথা মাথায় রেখেই কিন্তু ইসকনের তরফ থেকে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পেরই আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো 1 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে সরকারি এবং কলকাতা পুরসভা এলাকার সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলে মিড ডে মিলের খাবার পৌঁছে যাবে এবং নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মত উপায়ে সেই সমস্ত মিড ডে মিলের খাবার যে পৌঁছে যাবে সেই রান্না হবে আলিপুরের ঠিক এই আলিপুরের এই রান্নাঘরে, যেখানে রয়েছে আধুনিক রান্নাঘর এবং যেখানে রয়েছে সেন্ট্রালাইজ অর্থাৎ একেবারে কেন্দ্রীয় রান্নাঘর। স্বাস্থ্যবিধি মেনে সেই খাবার তৈরি হওয়ার পর স্বাস্থ্যসম্মত উপায়ে কলকাতা পুরসভার বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে সেই সরকারি এবং সরকার পোষিত যে সমস্ত স্কুল সেই সমস্ত স্কুলে পৌঁছে যাবে এই খাবার। আগামীকাল তার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। এই যে বিল্ডিং আলিপুরের এখানে প্রায় 25,000 বর্গ ফুটের ওপর তৈরি করা রয়েছে এই রান্নাঘর, যেখানে তিনটি তলা রয়েছে এই মুহূর্তে সেখানেও একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি চলছে এবং সম্পূর্ণ আধুনিক রান্নাঘর এবং মেশিন চালিত এই রান্নাঘরেই রান্না হবে ঠিক যেমনভাবে ছবিতে দেখা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন চপিং মেশিন থেকে শুরু করে ভাত থেকে শুরু করে বিভিন্ন খাবার সবজি সেসব এই সমস্ত রান্নাপত্র হবে এবং রান্না হওয়ার পর তা একেবারে শিল্ড প্যাকেটের মধ্যে তা নিয়ে যাওয়া হবে। খাবার দাবার সমস্ত কিছু সেখানে কিউআর কোড থাকবে এবং যে সমস্ত গাড়িগুলো বিভিন্ন স্কুলে পৌঁছবে সেই গাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু জিপিএস এর ট্র্যাকিং থাকবে এবং যাতে নির্দিষ্ট সময়ে স্কুলের পড়ুয়ারা যাতে একেবারে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে গরম খাবার পান। এই সেন্ট্রালাইজ যে রান্না অন্নামৃত ফুড রিলিফ ফাউন্ডেশন যে রয়েছে সংস্থা ইসকনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, আলিপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।